নমস্কার শ্রোতা বন্ধুরা, আমরা দুই সই মনামি ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের এই সইয়ের মঞ্চে। সইয়ের আজকের নিবেদন ভালোবেসি তোমায় গল্পের ৫৭তম পর্ব। আমাদের সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তবে শুনতে থাকুন ধারাবাহিক প্রেমের গল্প ভালোবাসি তোমায়। আমরা আমাদের পূর্ববর্তী পর্ব থেকে জানতে পারলাম যে সৌম্যদীপ কোনো গভীর চক্রান্ত করতে শুরু করেছে। এই চক্রান্তে বিদিশা এবং সোহম ঠিক থাকবে তো? সেইটি জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। রুমে ঢুকে বিদিশা প্রায় ঝাঁপিয়ে পড়ল আয়ুষীর ওপর। আয়ুষী একটু বিরক্ত হয়েই বলল, আহা প্লিজ ছাড়ো, ঘুমোতে দাও। বিদিশা লাফিয়ে মৌমিতার বেডে গিয়ে পড়ল। জোর জবরদস্তি টেনে তুলে ফটোগুলো আর হাতের আংটিটা দেখাতে মৌমিতার ঘুমের নেশা একেবারে ঝটকা মেরে কেটে গেল যেন। কোনো কিছু জিজ্ঞাসা না করে আগেই জিজ্ঞাসা করলো, কাল সারা রাত একসাথে ছিলে? মৌমিতার বিস্ফোরিত চোখ দেখে বিদিশা হেসে ওঠে, বলে, হ্যাঁ ছিলাম তো। সব হয়েছে তাহলে? কি হবে? ইস, ন্যাকামো করো না। একসাথে রাত কাটিয়ে এখন বলছো কি সব? বিদিশা একটুখানি চিন্তা করে হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, আরে না না, এত ক্লান্ত ছিলাম, কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছি। অবশ্য ডেকে তুললে ভালোই হতো, কি বলো? মৌমিতা মুখ বেঁকিয়ে বলে, আরে যাও যাও, আমাকে টুপি পরাতে এসো না, ওসব আমি বুঝি। বলবে না তা বলবে না, সবটাই তোমার ব্যক্তিগত। মৌমিতা বিদিশার কথা বিশ্বাস করে না। বিদিশাও শত চেষ্টাতেও বিশ্বাস করাতে পারে না। মৌমিতা খুব খুঁটে খুঁটে সব ছবিগুলো দেখতে থাকে। বিদিশা বলল, তুমি দেখতে থাকো, আমি বাথরুমে যাচ্ছি। বিদিশা চলে গেলে মৌমিতা সব ছবিগুলো আবার এক এক করে দেখে যাচ্ছে। ভেতরটা জ্বলে যাচ্ছে যেন। এক রুমে সারা রাত, আবার হীরের আংটি উপহার। মৌমিতা ভাবতেই পারছে না। জয়েন করার পর থেকে নজরে সোহম স্যারই ছিল, কিন্তু কাজ ছাড়া অন্য ব্যাপারে অদ্ভুতভাবে এড়িয়ে চলত, কোনোভাবে চিড়ে ভেজেনি। আজ হীরের আংটি, তাও আবার হোটেলে সবচেয়ে দামি রুমে। মৌমিতার গা গোলাচ্ছে, মাথা ঘোরাচ্ছে। এই মুহূর্তে এই কথাটা ৫ কান না করতে পারলে শান্তি নেই। খুঁজে খুঁজে একটা সেলফি বের করলো। বিদিশা আর সোহম একই ব্ল্যাঙ্কেটে। বিদিশা এমনভাবে ঘুমন্ত সোহমকে ঘেঁষে রয়েছে যে মনে হচ্ছে সোহম বিদিশার বুকে মুখ গুজে রয়েছে। মৌমিতা দেরি করে না, প্রথমে এরকম কিছু ঘনিষ্ঠ ছবি নিজেকে হোয়াটসঅ্যাপ করে। তারপর আয়ুষীকে জোর জবরদস্তি ডেকে তুলে দেখালে আয়ুষী এক নিমেষে ঘুম যেন উধাও হয়ে যায়। আতঙ্ক নিয়ে জিজ্ঞাসা করে, ওই মেয়ে, এইসব তুমি কোথায় পেলে? আয়ুষী চোখে মুখে আতঙ্ক দেখে মৌমিতা ফোন নিয়ে লাফিয়ে দূরে চলে যায়। হাসতে হাসতে বলে, যার ফোন সে নিজেই দিয়েছে। আয়ুষের মুখের হাসি কোথায় যেন মিলিয়ে যায়। ধমক দিয়ে বলে, ডিলিট করো এখনই। মৌমিতা নারাজ,
শেষে অনেক কথা, খরচ, অনুরোধের পর মৌমিতা রাজি হয়ে ডিলিট করতে। কিন্তু কথার ফাঁকেই মৌমিতা সৌম্যদীপকে কিছু ছবি পাঠিয়ে দেয়। তারপর সে ছবিগুলো নিজের ফোন থেকে ডিলিট করে দেয়। ডিলিট করাতে আয়ুষীর মাথা ঠান্ডা হয়, কিন্তু যত রাগ গিয়ে পড়ে বিদিশার উপর। এই কথা সবাই জানাজানি হলে আয়ুষী আর সোহম স্যারকে রুদ্র স্যার চেয়ে অনেক কিছু কথা শোনাবে, আর অফিস থেকেও যে বের করে দিতে পারে, সেইটা মনে করে ঘাম ছুটে যাচ্ছে সকালবেলাতেই। সকাল সকাল মোক্ষম কাজটা করে সৌম্যদীপ কানে হেডফোন গুঁজে গান শুনে সেলিব্রেট করছিল। এমন সময় মৌমিতার হোয়াটসঅ্যাপ দেখে সৌম্যদীপের যেন মেঘ না চাইতে বৃষ্টি। একদম সময় নষ্ট না করে আবার পাঠিয়ে দিল, জুড়ে দিলাম বৃত্তটাকে। আশা করি আর কিছু প্রমাণের অপেক্ষা রাখে না। বিদিশা বাথরুম থেকে বেরোলে আয়ুষী আড়ালে নিয়ে গিয়ে বিদিশাকে তুলোধনা করে। আয়ুষী যেন আর মানুষ রইল না, দৌড়ে গিয়ে সোহমকে ডেকে তুলে সমস্ত বৃত্তান্ত বর্ণনা করতেই সোহমের মুখ কেমন যেন চুপসে গেল। বিদিশাও ততক্ষণে চলে এসেছে সোহমের কাছে। সোহম বিদিশাকে দু কথা বলতে গেলে দেখল বিদিশাকে টোকা দিলেই যেন কেঁদে ফেলবে। সোহম আর কিছু চিন্তা করতে পারছে না, শুধু আয়ুষীকে বলল, দেখুন মৌমিতাকে এই ব্যাপার নিয়ে আর কিছু বলবেন না, বেশি জোর করলে ফল অন্যরকম হতে পারে। যদি মৌমিতা চেপে থাকে তো ভালো কথা, তাহলে এই নিয়ে আপনি কোনো উচ্চবাচ্য করবেন না। আর যদি ও সত্যিই পাঁচকান করে দেয় আর রুদ্র স্যারের কানে যায়, তবে মনে রাখবেন আপনি কিছু জানেন না। আয়ুষী কথাটা শুনে হাঁ করে সোহমের দিকে তাকিয়ে থাকে। সোহম বিদিশাকেও বলে, তুমি যেটা সত্যি সেটা বলো, কেমন? মিথ্যে বানিয়ে গুছিয়ে কিচ্ছু যেন বলার দরকার নেই। আমি জানি রুদ্র ভাইয়াকে কিভাবে সামলাতে হয়, ঠিক সামলে নেব। আর হ্যাঁ বিদিশা, এই কথাও ভুলেও বলো না আয়ুষী ম্যাডাম তোমায় পাঠিয়েছে। বলবে আমি ফোন করে ডেকেছি তোমায়। কিছু বুঝলে বিদিশা? না আবার পরিষ্কার করে বুঝিয়ে বলবো? সোহমের কথাগুলো বিদিশার মনে কাটার মতো বিঁধে গেল। ভীষণ খারাপ আর অপমানিত লাগছে বিদিশার। নিজের খুশিটা তো বলতেই গিয়েছিল, এখানে এত সাবধানের কি আছে? আর রুদ্র স্যার যদি কিছু বলে তবে বিদিশা বলে দেবে এটা তার নিতান্তই ব্যক্তিগত ব্যাপার। নিজের ব্যক্তিগত সময় বলে কি চাকরি করলে থাকতে নেই? কি জানি এদের এত কিসের টেনশন। সোহম আর দেরি করে না, আয়ুষীকে বলল, যা হয়েছে দেখা যাবে, টেনশন নেবেন না। সবাইকে রেডি হতে বলুন, শিলিগুড়ি ফিরতে হবে। বলতে বলতে নিজের রুমের দিকে চলে গেল। আয়ুষী বিদিশার দিকে কড়া নজরে তাকিয়ে বলল, কোথায় কিভাবে চলতে হয় এসব ব্যাপারে তোমাকে আগেই সাবধান করেছিলাম বিদিশা, তুমি মনে রাখোনি। তুমি নিজেই জানো না কত বড় ঝড় তুমি নিমন্ত্রণ করেছ। ঈশ্বরের কাছে প্রার্থনা করো সামলে নিতে পারো যেন। আর এখানে দাঁড়িয়ে থেকে কোনো কাজ নেই, চলো গোছগাছ করো, বেরোতে হবে। বলে রাগে গটগট করে চলে গেল আয়ুষী। একা দাঁড়িয়ে রইল বিদিশা। রুমে ঢুকতেই সোহম দেখল সৌম্যদীপ
উচ্চস্বরে বেসুরো গলায় গান ধরেছে। সোহমের মাথায় এমনিতেই গরম, তার ওপর বেসুরো গান যেন কান ঝালাপাড়া করে দিচ্ছে। কোনো কথা না বলে নিজের কাজে মন দিল। আজ সৌম্যদীপ উচ্ছ্বসিত। সোহমকে বলল, কাল সারা রাত কোথায় ছিলেন স্যার? চেহারা দেখে মনে তো হচ্ছে ঘুমোননি। কোনো দরকারি কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন বোধহয়। সৌম্যদীপের কথা সোহমের কানে বড় বাজল। মন বলল, যার ভয় ছিল তা হয়তো আর আটকানো গেল না। দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি কি রেডি? তাহলে মালপত্র গাড়িতে ঠিকঠাক ওঠানো হচ্ছে কিনা একটু দেখবে? সৌম্যদীপ সর্বদা এসব কাজের থেকে 100 হাত দূরে থেকেছে। কাজ দিলেও মুখের ওপর না করে দিয়েছে বা কোনো বাহানা জুড়ে দিয়েছে। আজ উৎসাহে বলল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এত বছর আপনি দেখে আসলেন, আর কতদিন? এখন ধীরে ধীরে আমি বুঝে নেব, আপনি চিন্তা করবেন না। সোহমে আর বুঝতে বাকি রইল না কি ঘটতে চলেছে। কিন্তু তীর যখন ছোড়া হয়েই গিয়েছে, তখন আর তার জন্য মন খারাপ করে লাভ নেই। ফল ভোগ করার জন্য তৈরি থাকতে হবে। দার্জিলিং থেকে বিদায় পর্বটা একদম অন্যরকম হলো। সব কেমন যেন ছন্ন ছাড়া। মন খারাপের বোঝা মনের মধ্যে ভর করে রইল সবার। রুদ্র স্যার নিজের মতো আগের দিনই কাজ শেষ করে চলে গেছেন। আয়ুষী মৌমিতার বিতিশার সাথে বসলো না, স্টুডেন্টদের মাঝে গিয়ে বসলো অসুস্থ মেয়েটির বাহানায়। মৌমিতা, সৌম্যদীপ, প্রবাল এক গাড়িতে বসলো, আর সোহম, বিদিশা পাশাপাশি বসলো ঠিকই, কিন্তু সোহম যেন গভীরভাবে কিছু চিন্তা করে যাচ্ছে। যে আদরে অনুরাগী বিদিশাকে আঁকড়ে ধরেছিল সোহম, তা যেন প্রায় নেই। অদ্ভুত চিন্তামগ্ন, চুপচাপ। কিছু রাস্তা গিয়ে সোহম মুখ খুলল। বিদিশাকে বলল, কিছুদিনের ছুটিতে থাকতে চাই, একটু পরিবর্তন দরকার। ইচ্ছে আছে বাবা আসলে তাকে নিয়ে বিদিশার বাড়িতে যাবে, কথাবার্তা বলতে। যদি সম্ভব হয় এই বছরের শেষেই বিয়েটা সেরে ফেলা। বিদিশা খুশিতে সোহমের হাতটা চেপে ধরল। একদম রাজি বিদিশা। যা নাটক হলো, পরের বার এই নাটকের রেশি রাখতে চায় না বিদিশা। একবার বিয়েটা হয়ে গেলে সবার মুখে ঝামা ঘষে দেবে। বিদিশা সোহমের সাথে যা কিছু করবে সব ওর ব্যক্তিগত। সবারও তো গায়ে পড়ে সমস্যা বের করা পছন্দ নয় ওর। কার কি ক্ষমতা আছে দেখে নেবে বিদিশা। খুশিতে মন ভরে ওঠে বিয়ের কথা শুনে। সোহমের হাতটা আগলে ধরে সোহমের কাঁধে মাথা রেখে আকাশ কুসুম ভাবতে শুরু করে। সোহমও চোখ বুজে আছে। পাহাড় শেষ হয়েছে, সবে সমতলও শুরু। সবার মন খুব খারাপ। যা স্বপ্ন ছিল এতদিন ধরে, আজ থেকে তা স্মৃতির পাতায় সাজিয়ে রাখতে হবে। পাহাড়ের শীতলতা পরিবর্তন হয়ে ধীরে ধীরে উষ্ণ থেকে উষ্ণতর হচ্ছে। চোখ খুলে সোহম, অদ্ভুত একটা অস্বস্তি হচ্ছে। বিদিশা সোহমের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। মনটা ভীষণ খারাপ লাগছে সোহমের। কত কি প্ল্যান করেছিল,
সবটাই কেমন যেন গুলিয়ে গেল। রুদ্র ভাইয়ের সাথে এখন যা সম্পর্ক, এই ঘটনাটা ছোট করে কিছুতেই দেখা হবে না। যদি সৌম্যদীপের ঘটনার পুনরাবৃত্তি ঘটে তো কি হবে? এমন বহু চিন্তার মাঝে ফোনটা বেজে উঠল সোহমের। আবার একটা নতুন নাম্বার থেকে ফোন। ফোন তুলতেই ওপাশ থেকে বলল, তোর বাবা বলছি রে, কাজ শেষ হলো তোর? আমি এখন কলকাতায়, একটা ফ্লাইটের টিকিট কেটে দে, 2-3 দিনের মধ্যেই আমি শিলিগুড়ি যাব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব? আজকের পর্ব কেমন লাগলো তা কমেন্টে জানান প্লিজ। আমাদের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর হ্যাঁ, সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তো আজ এই পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হবে। ধন্যবাদ। ভালো থাকবেন।